বাজারে চলে এসেছে ভিভোর নতুন ফোন Y28 এবং আমরাও এটার খুঁটিনাটি বিশ্লেষণ করার জন্য আপনাদের সামনে চলে এলাম। প্রিয় দর্শক, দেখছেন টেক টু দ্য পয়েন্ট, আর আমি থাকবো ওয়াহিদ আপনাদের সঙ্গে। এবং এই ফোনে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যেমন ধরেন এতে সানলাইট আই প্রোটেকশন রয়েছে, চোখের জন্য বেশ আরামদায়ক। রয়েছে 300% ডুয়াল স্টেরিও স্পিকার, যেটার কোয়ালিটি আমরা অবশ্যই টেস্ট করব। রয়েছে 4 বছরের ব্যাটারি হেলথ এবং স্মুথ পারফরমেন্সের নিশ্চয়তা। আরও রয়েছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর ডিসপ্লে কিন্তু 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস তুলতে পারে। তবে এত ফিচারের পাশাপাশি কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে ভিভো চাইলে আরেকটু ইমপ্রুভ করতে পারতো। এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলাপ হবে। শুরুতে এই ফোনের দাম নিয়ে একটু আলাপ করা যাক আপনাদের সঙ্গে। এই ফোনের মোট 2টা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। একটা হচ্ছে 6128, যার দাম হচ্ছে 20,999 টাকা, আর একটা হচ্ছে 8256, যার দাম হচ্ছে 25,999 টাকা। এই ফোনের প্রি বুকিং চলবে 4 জুলাই থেকে শুরু হয়ে 9 জুলাই পর্যন্ত, এবং ফার্স্ট সেল চলবে 10 জুলাই থেকে শুরু হয়ে 16 জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি এই ফোনটা আপনি কেনেন অথবা প্রি বুক করেন, তাহলে উপহার হিসেবে পেয়ে যাবেন আপনি দারুণ একটা নেক ব্যান্ড, আর সেটা হচ্ছে রিরো B10 নেক ব্যান্ড। এছাড়াও পুরো মাস জুড়ে কিন্তু ভিভোর বিভিন্ন ক্যাম্পেইন থাকবে। সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি ভিভোর অফিসিয়াল ফেসবুক পেজে নজর রাখতে পারেন। এই ফোনটা মোট 2টা কালারে পাওয়া যাবে। আমাদেরটা গ্লিমিং অরেঞ্জ কালারের, আরও রয়েছে এইজেড গ্রিন নামক একটা কালার। পেছনে তারা ফ্রস্ট গ্লাস ফিনিশ ব্যবহার করেছে এবং সেখানে বিশেষ একটা প্যাটার্নও নজরে পড়বে আপনার, যেটা আলোর উল্টা দিকে ধরলে বেশ ভালোই লাগে দেখতে। ক্যামেরা বাম্পে 3D ডায়মন্ড প্যাটার্ন তারা ইউজ করেছে, এটাও অনেকের ভালো লাগতে পারে। ফ্রেমটা প্লাস্টিকের, তবে এটা মেটালিক হাই গ্লস ফ্রেম ব্যবহার করেছে তারা, দেখতে বেশ ভালোই লাগে। তবে এটার ওয়ার্কম্যানশিপ আরেকটু বেটার হতে পারতো। তবে ফোনটা যথেষ্ট স্লিম। গ্লিমিং অরেঞ্জ কালারের থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার এবং এইজেড গ্রিন কালারের যে ভেরিয়েন্ট তার থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। এই ফোনে IP64 রেটিং রয়েছে, এর ফলে টুকটাক পানির ঝাপটা থেকে ও নিজেকে রক্ষা করতে পারবে। তবে ফোনটা যথেষ্ট ডিউরেবল বলে মনে হয়েছে আমাদের কাছে, ওয়ার্কম্যানশিপ যথেষ্ট ভালো। অন্যান্য পোর্টস অ্যান্ড বাটন জায়গার মতো থাকলেও এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আমাদের চোখে পড়ে নাই, এটা থাকলে আরো ভালো হতো। ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, খুব ভালোভাবে তারা ব্যালেন্স করেছে। তবে কারো কাছে এই ফোনটা একটু বাল্কি মনে হতে পারে, কারণ বেশ বড় সড়ো একটা ফোন। 6.68 ইঞ্চি হচ্ছে এর ডিসপ্লে সাইজ, এবং তারা এখানে HD+ রেজুলেশনের একটা প্যানেল ব্যবহার করেছে, যার PPI হচ্ছে 264, সাথে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। একটা ফোনের দাম যখন 25-26 হাজার টাকা হয়, সেখানে আসলে HD+ রেজুলেশনের ডিসপ্লেটা আসলে আনএক্সপেক্টেড। আমার মনে হয় এখানে কম করে হলেও ফুল HD প্যানেল ব্যবহার করা উচিত ছিল। মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ফোনে। তবে হ্যাঁ, এটার ব্রাইটনেস নিয়ে কিন্তু তেমন কোনো কমপ্লেন নেই, কারণ HD+ রেজুলেশনের ফোনগুলোর ব্রাইটনেস সাধারণত আমরা 500 বা 600 নিটস দেখে থাকি। এখানে তারা পিক ব্রাইটনেস দিয়েছে 1000 নিটস। সুতরাং ইনডোর হোক বা আউটডোর, ব্রাইটনেস হবে জোস। সে সঙ্গে লো ব্লু লাইটের জন্য রয়েছে TUV রেইনল্যান্ডের সার্টিফিকেশন, ফলে আপনার চোখের জন্য এটা যথেষ্ট আরামদায়ক এবং কম ক্ষতিকর হবে। ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বেশ ভালোই পেয়েছি আমরা, কারণ বড়সড় ডিসপ্লে। তবে একটা জিনিস আপনার হয়তো নজরে পড়বে, এই ফোনের বেজেল সেটা আরেকটু ন্যারো হইতে পারতো। বিশেষ করে বটম বেজেলটা আসলে 25-26 হাজার টাকা দামের একটা ফোনের মতো আমার কাছে মনে হয় নাই। G85 একটা ভালো প্রসেসর, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু ভাই ফোনের দাম 26 হাজার টাকা, আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখ করা প্রয়োজন, G85 কিন্তু 2020 সালের একটা চিপসেট। 2024 সালে এসে আসলে এত পুরাতন চিপসেট আমরা দেখতে চাই না। ইনফ্যাক্ট এই দামে কিন্তু মার্কেটে এখন 5G ফোনেরও অভাব নাই। সুতরাং ভিভোকে এই জিনিসটা আরেকবার চিন্তা করতে হবে আসলে। আর একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে র্যামের ভেরিয়েন্ট LPDDR4X, দ্যাটস ফাইন, বাট স্টোরেজের ভেরিয়েন্ট হচ্ছে eMMC 5.1, যেটা নট অ্যাকসেপ্টেবল ইন দিস প্রাইস সেগমেন্ট স্পেশালি, কারণ মিনিমাম 2.2 যদি আপনি না দেন UFS, তাহলে তো স্টোরেজ তার পারফরমেন্স দেখাইতে পারবে না ভাই। যদিও এইটা হচ্ছে এই প্রসেসরের একটা লিমিটেশন, সো ঘুরে ফিরে আবার সেই প্রসেসরের কথাই বলতে হয়। এখানে আসলে G85 এর পরিবর্তে যদি আরেকটু বেটার চিপসেট দেওয়া হতো, যেমন G99 অন্তত দেওয়া হতো, তাহলে কিন্তু এই ফোনটা পরিপূর্ণতা পেত। এনিওয়ে, একটা ভালো জিনিসও রয়েছে এই ফোনে, সেটা হচ্ছে এতে Android 14 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। জিনিসটা দেখে বেশ ভালো লাগছে, এখনকার ফোনগুলোতে Android 14 দিয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ফান্টাস OS 14 ভার্সন রয়েছে এখানে। ফান্টাস কিন্তু ধীরে ধীরে যথেষ্ট রিলায়েবল একটা UI তে রূপান্তরিত হচ্ছে, জিনিসটা দেখে আমাদের ভালো লাগছে। আগে অনেক কমপ্লেন ছিল ভিভো ফোনের UI
নিয়ে রিসেন্টলি কিন্তু তারা অনেক ইমপ্রুভ করেছে। এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো। আমাদের যে 8GB ভেরিয়েন্ট সেখানে খুব ভালোভাবে কিন্তু মাল্টিটাস্কিং করতে পেরেছে। ব্যাকগ্রাউন্ডে আপনি 7 থেকে 8টা অ্যাপ খুব ইজিলি অ্যাক্টিভ রেখে ব্যবহার করতে পারবেন এবং অ্যাপ সুইচিংও কিন্তু যথেষ্ট দ্রুত গতিতে পেয়েছি আমরা। সে সঙ্গে অ্যাপ ওপেনিং টাইমও সন্তোষজনক মনে হয়েছে। এবং ভিভো এখানে একটা জিনিস ক্লেম করছে, সেটা হচ্ছে 4 বছর পর্যন্ত ফ্লুয়েন্সি তারা নিশ্চয়তা দিচ্ছে। মানে হচ্ছে এই ফোনটা 4 বছর পর্যন্ত কিন্তু এই সেম পারফরমেন্স থাকবে। আমরা এই ফোনে AnTuTu টেস্ট করেছিলাম এবং আমাদের যে 8256 ভেরিয়েন্ট এর স্কোর এসেছে 2,69,000-এর কাছাকাছি। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 408 এবং মাল্টি করে 1291। তবে পারফরমেন্সের জন্য আপনাদেরকে একটা তুলনামূলক চিত্র আমরা দেখাতে চাই। যেমন এই চার্টে ভিভোর সমস্ত ফোন যেগুলো আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার তুলনামূলক চিত্র দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ভিভোরই আরো অনেক কম দামি ফোনে এর চাইতে বেটার স্কোর পেয়েছি। সো স্কোর এবং দামের দিক যদি চিন্তা করেন তাহলে এই ফোনটা একটু নিচের দিকে রয়ে গিয়েছে। পাশাপাশি 25 থেকে 26,000 টাকা প্রাইস রেঞ্জের অন্যান্য কিছু ফোনের সঙ্গে যদি আমি একটু তুলনা করার চেষ্টা করি তাহলে কিন্তু এই ফোনের অবস্থা যে খুব বেশি ভালো অবস্থানে রয়েছে তাও কিন্তু না। তবে এই চার্টের দিকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই সিমিলার প্রসেসর ব্যবহার করা অন্যান্য প্রায় ডজন খানিক ফোনের রিভিউ আমরা অলরেডি করে ফেলেছি। তার মধ্যে কিন্তু ভিভো Y28 ফোনটার স্কোর বেশ ভালো একটা পজিশনে রয়েছে। এনিওয়ে, এই ফোনটা দিয়ে আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি। ফ্রি ফায়ার ঠিকঠাক মতো চলেছে। পাবজিতে খুব বেশি কমফোর্টেবল আপনি ফিল করবেন না, অনেক কম্প্রোমাইজ করতে হবে আপনাকে এবং বেশ খানিকটা ল্যাগেরও দেখা পেয়ে যাবেন মাঝে মাঝে। বিশেষ করে যখন এনিমি সংখ্যা বেড়ে যাবে বা অ্যাকশন সিকোয়েন্স আসবে তখন কিন্তু প্রচুর ফ্রেম ড্রপ পাবেন। অ্যাসফল্ট 9 খেলার সময় বেশ এনজয় করেছি আমরা, বেশ উপভোগ্য ছিল এর গেম প্লেগুলো। তবে এই ফোনে নেই কোনো জাইরোস্কোপ, যেটা থাকলে কন্ট্রোলিং আরো অনেক নিখুঁত হতো। সো এই ফোনটা যদি আপনি শুধুমাত্র গেমিং এর জন্য কিনতে চান তাহলে আমরা রিকমেন্ড করতে পারছি না। এবার ক্যামেরা সেকশনে চলে আসি। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আপনি পেয়ে যাবেন এখানে, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, যেটা কার্যত খুব একটা কাজের কিছু না। এনিওয়ে, 50 মেগাপিক্সেলের ছবির কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে। আপনি যদি ফোনের দামের কথা চিন্তা করেন তাহলে আপনার ছবির কোয়ালিটি দেখেই মনে হবে যে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। তবে আপনি যদি সাবজেক্টকে যথেষ্ট ভালো পরিমাণে আলো দিতে পারেন তাহলে ভালো আউটপুট পাবেন। যদিও কিছু ছবিতে আমরা ডিটেইলের একটু ঘাটতি পেয়েছি এবং পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, বাট ওভারঅল ওকে টাইপের ছবি পাবেন আপনি। স্বাভাবিকভাবে লো লাইটে কিন্তু খুব বেশি ভালো ছবি দিতে পারে না, বাট আপনি যদি নাইট মোডটা অন করেন তাহলে কিছুটা ইমপ্রুভমেন্ট পাবেন। সামনে যে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহার করা হয়েছে এটাও ডিসেন্ট ফটোগ্রাফি দিবে আপনাকে। তুলনামূলকভাবে সেলফি শুটারের আউটপুট আমাদের কাছে বেটার মনে হয়েছে। আনফরচুনেটলি নেই কোনো আলট্রা ওয়াইড শুটার। আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ। কোনো 4K তো নেই, 2K তেও রেকর্ড করতে পারবেন না, আর 60 fps ও নেই। আর এতে EIS আছে যেটা মোটামুটি কাজ করে। এনিওয়ে, এই ফোনটা কিন্তু একটা ব্যাটারি চ্যাম্পিয়ন। তার কারণ হচ্ছে রিসেন্টলি যত ফোন আমরা দেখতে পাচ্ছি 5000 mAh হচ্ছে স্ট্যান্ডার্ড এবং সেই সঙ্গে 18 ওয়াট মিনিমাম থাকে, এরপরে 33 ওয়াট পর্যন্ত দেখেছি। বাট এই ফোনে তারা ব্যবহার করেছে 6000 mAh এর ব্যাটারি। তারপরেও কিন্তু ফোনটা যথেষ্ট স্লিম রেখেছে তারা। এবং আর একটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে বক্সের মধ্যে আপনি 44 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিকও পেয়ে যাবেন। 44 ওয়াটের চার্জার কিন্তু শুধুমাত্র ভিভোই দেয় এবং আপনি যদি তুলনামূলক একটা চিত্র দেখতে চান খেয়াল করে দেখবেন সবচাইতে কম দামে কিন্তু তারা এই 44 ওয়াট চার্জিং স্পিডটা এই মুহূর্তে দিচ্ছে, সেই সঙ্গে 6000 mAh এর ব্যাটারি দিচ্ছে। ফলে নিঃসন্দেহে ব্যাটারি ব্যাকআপও আপনি বেশি পাবেন এবং খুব দ্রুত ফোনটাকে চার্জও করতে পারবেন। আপনি হেভি ইউজার হলেও সারাদিনে এই ফোনের চার্জ শেষ করতে পারবেন না। নর্মাল ইউজার হলে ইজিলি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। আর সেই সঙ্গে 4 বছরের ব্যাটারি হেলথের যে একটা নিশ্চয়তা সেটা তো রয়েছে। তার মানে হচ্ছে 4 বছর পর্যন্ত এর ব্যাটারি ঠিকঠাক মতো কাজ করবে। ওয়েল, এই ফোনের স্পিকার নিয়ে যে খুব বেশি খুশি আমি হয়েছি সেটা কিন্তু না। তারা ডুয়াল স্টেরিও স্পিকার দিয়েছে কিন্তু ডেডিকেটেড কোনো গ্রিল দেয় নাই এবং ফুল ভলিউমে কিন্তু সাউন্ড অনেক ডিস্টোর্ট হয়। 300% ভলিউমের একটা ফিচার তারা রেখেছে এই ফোনে, বাট এটা যে ঠিকঠাক কাজ করে তাও কিন্তু না। এটা আমার কাছে একটা গিমিক মনে হয়েছে। এনিওয়ে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকঠাক কাজ করেছে, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি আমাদের টেস্টিংয়ে। ওয়াইফাই রিসিপশন, কল কোয়ালিটি এসব ক্ষেত্রে তেমন কোনো কমপ্লেন করার সুযোগ নেই। কিন্তু কমপ্লেন করার সুযোগ রয়েছে এর ব্লুটুথ 5.0 ভার্সনে। কারণ ভাই, মার্কেটে এখন 5.4 চলে এবং এর চাইতে কম দামি ফোনে আমরা ব্লুটুথ 5.4 দেখেছি। আমি জানি না যে এটাই কি হলো আসলে। অলরাইট, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, এখন কনক্লুশনের পালা আর কি। ওয়েল, ভিভোর লাভার যারা আছেন তারা তো নিঃসন্দেহে এই ফোনটা কিনবেন আমি জানি, বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এই ফোনের দাম আরেকটু কমানো গেলে অনেক ভালো হতো। কারণ মার্কেটে ভিভোর যে কম্পিটিটর রয়েছে তারা কিন্তু আরো বেটার স্পেক দিচ্ছে এই দামে। তো এই ছিল আমাদের আজকের রিভিউ। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ভিভোর এই ফোনটা আপনার কাছে কোন দিকটা বেশি দুর্বল মনে হয়েছে বা কোন দিকটা সবচাইতে ভালো লেগেছে সেটাও জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।